আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমাদের সঙ্গে আরও থাকার কথা ছিল, কথা আছে এখনও, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক জনাব সার্জিস আলমের। জনাব সার্জিস আলম আমাদের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে, তিনি আমাদের সাথে যুক্ত হবেন সেটাও জানিয়েছেন। আমরা তার কাছে অপেক্ষা করছি, তিনি যখনই আমাদের সাথে যুক্ত হবেন তার সাথে আমরা আসলে আপনাদের যোগাযোগ করিয়ে দিব এবং আমরা তার সাথে কথা বলবো। এই মুহূর্তে আমরা জনাব রেজাউল করিম রনির সঙ্গেই কাছেই আসতে চাই। জনাব রেজাউল করিম রনি, আহ, 5 আগস্টের পরে তো আওয়ামী লীগ পালিয়ে আছে, মানে আওয়ামী লীগের সভানেত্রী পালিয়ে গেছেন। কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে তিনি পালিয়ে গেছেন। সেই পালিয়ে যাওয়াটাও আসলে তিনি নানা ধরনের বয়ান আমরা নানা জায়গা থেকে শুনছি যে তিনি আসলে বাধ্য হয়ে পালিয়ে গেছেন, তিনি পালিয়ে যান নাই, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফ্যাক্ট রিমেন্স, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, শেখ হাসিনার নেতৃত্বেই পালিয়ে গেছে। এখন তাদের প্রধান কার্যালয় পরিত্যক্ত, দেশের মাটিতে প্রকাশ্য তাদের কোনো রাজনীতি নেই। এমন অবস্থায় এই যে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা, আগুন ভাঙচুর, এর তাৎপর্য কি? মানে এর এই ভাঙাভাঙি, ধূলিসাৎ করা, আগুন দেওয়া ঠিক আছে কিনা, আপনার কাছ থেকে একটু আমরা শুনতে চাই। ধন্যবাদ খালিদ ভাই আমাকে ডাকার জন্য, এবং যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা এবং আমার কৃতজ্ঞতা জানবেন। দেখেন, বাংলাদেশে আপনার আওয়ামী লীগকে আমরা কিভাবে চিন্তা করতাম? আওয়ামী লীগকে আমরা একটা রাজনৈতিক সংগঠন মনে করতাম। এটা ছিল আমাদের ফার্স্ট মিস্টেক। এটা কোনো রাজনৈতিক সংগঠন না। কারণ হলো এটা একটা ফ্যাসিবাদ। এটা দুই আমল মিলেই, হ্যাঁ, শেখ মুজিব 71 আগে তার ভূমিকা এটা ইতিহাস নির্ধারণ করবে, কিন্তু 71-এর পরে শেখ মুজিবের হাতে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু, এবং আপনার মানে রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র যেটাকে বলেন, স্বৈরতন্ত্রের জনক সে সে তাকে বলতে পারেন আপনারা। তারপরে সেই আপনার ধারার একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম শেখ হাসিনার হাতে। তো সেই চূড়ান্ত পরিণতি আপনার এমনটাই হইল, এমন একটা তুঙ্গে যায় অবস্থান করলো যে তাকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যেতে হলো। তার মানে দেখা গেল দুই আমল মিলে এটা একটা এমন ফ্যাসিবাদ। ফলে ফ্যাসিবাদ আমরা জানি ক্লাসিক্যালি, থিওরিটিক্যালি, যে ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন, এবং সেই সংগঠনটাকে পরিচালিত করে একদল অলিগার্ক। হ্যাঁ, তারা টিকায় রাখে এটা। এইটাই হলো ফ্যাসিবাদ, এবং তা সেটা বেস করে প্রধানত মিথ্যার উপরে। যেখানে দরকার নেই সেখানেও সে মিথ্যা কথা বলে, কারণ সত্য কথা বললে তারা রাজনীতি থাকে না। তো এরকম একটা জিনিস, যেটা ফ্যাসিবাদের থাকে হলো একটা দানবীয় সংগঠন, থাকে না কোনো রাজনীতি, সেরকম একটা সংগঠনকে রাজনৈতিক সংগঠন আমরা মনে করতাম। এটা ছিল আমাদের একটা প্রধান মিস্টেক। এখন ডিরেক্ট আপনার প্রশ্নে যদি আসি, তাহলে দেখেন, হ্যাঁ, 5 তারিখেই তো আপনার এটা মাটির সাথে মিশে যাওয়ার কথা ছিল। এত দেরিতে কেন? এই প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছে। হ্যাঁ, মাটির সাথে মিশে যাওয়া, তারপরে হলো এদেরকে আপনারা ধরেন যে চীনের দুঃখ হোয়াংহো নদী, বাংলাদেশের দুঃখ গোপালগঞ্জ, হ্যাঁ, সেটাও আমরা জানি। তো কিন্তু এতদিন পরে কেন? এতদিন পরে কারণ হলো এটা তো স্পার্ক বাড়িতে উস্কায় দিচ্ছে শেখ হাসিনা। ভারতে বসে আপনি ধরেন, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে এবং এমন এমন সমস্ত লাইভে সে আসে। এক পর্নোগ্রাফারের লাইভে সে আইসার আগে কথা বলছে। হ্যাঁ, আমি বাই দ্য ওয়ে, আমি শেখ হাসিনার কোনো কথাবার্তা শুনি না। কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনার আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে যদি কথা বলতে হয়, এর চেয়ে দুঃখজনক আর হয় না। এর চেয়ে এটা পুরোটাই সময়ের অপচয়। কারণ আমরা রক্তের বিনিময়ে একটা পোস্ট আওয়ামী অবস্থার মধ্যে পৌঁছাইছি, এবং আমাদের রাজনীতি বিকশিত হবে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। এখানে যখন আমরা পৌঁছাইতে পারবো তখন আমরা আমরা বিকাশ শুরু হবে। তো এখনো পর্যন্ত যদি আমরা 32, হ্যাঁ, 71-এর চেতনা, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ এগুলোর মধ্যে আটকাই থাকি, তাহলে আমার রাজনীতির বিকাশটা হবে কখন? এইটা আপনার এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে এটা 32 নম্বরে যে হামলাটা, এটা হলো শেখ হাসিনা যে উস্কানিমূলক কর্মকাণ্ড ভারতে বসে তারই তার তার বিক্ষুব্ধ জনতা, হ্যাঁ, এটা তাদের রাগের বহিঃপ্রকাশ আকারে করছে। আমি মনে করি শুধু রাগের বহিঃপ্রকাশ না, সেটা হলো আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতির পুরা মডেল। এইটা বাংলাদেশের আর মানুষ দেখতে চায় না, মানুষ আর যে চায় না তার একটা ধরেন সিম্বল এটা। এবং এটা আমি তো মনে করি শুধু মাটির সাথে ঘুরাই দেওয়া, এইটা, হ্যাঁ, হিংসা বহিঃপ্রকাশ, ক্রোধ, রাগের প্রকাশ, এটা একটা হইতে পারে, কিন্তু এইটা না। আপনাকে গোটা সমাজের যে আওয়ামীকরণ, সমাজের যে আপনার চারোদিকে যে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের আমলে আমরা কি দেখছি, সবাই আওয়ামী লীগ আবার কেউ আওয়ামী লীগ না। হ্যাঁ, এই জায়গার থেকে আপনাকে মুক্ত হইতে হবে। বাড়ি ভাঙ্গা, গোটায় দেওয়া, এগুলো তো সিম্বলিক, এগুলি বড় ইস্যু না। বড় ইস্যু হলো আওয়ামী লীগ যে একটা নফসানিয়াত আকারে
আপনার বাংলাদেশের রাজনীতি মানুষ এবং ফ্যাসিবাদের যে সামাজিকরণ হয়েছে বিশেষ করে শাহবাগের পরে, এটা তো আসলে একটা কাল্ট আকারে মানুষের চরিত্রের মধ্যে ঢুকে গেছে। ওকে। এই জায়গার থেকে দেশকে মুক্ত করতে হবে। 32 নাম্বার ভাঙলো বা থাকলো এটা বড় ইস্যু না, কারণ কি জানেন, অভ্যুত্থানের পরে একটা ফ্যাসিস্ট রিজিমের বিদায়ের পরে পৃথিবীর কোন দেশে, পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ফ্যাসিবাদের আপনার কেবলা বলেন, মন্দির বলেন, এগুলোকে পূজার জন্য প্রোটেক্ট করা হয়েছে বা রাইখা দেওয়া হয়েছে, কিন্তু সবই ঘুরাই দেওয়া হয়েছে। এটা কমন ফেনোমেনা, এটা নাথিং নিউ, এটা পৃথিবীর সব জায়গায় ঘটে। ফলে বাংলাদেশে এটাকে ইস্যু বানানোটাই একটা, আমি মনে করি যে একটা কি বলে যে অদরকারি। ঠিক আছে, মানে আপনি মনে করতেছেন যে এই বাড়িটা আরো আগে ভাঙে দেওয়া দরকার ছিল, কালকে একটু দেরিতেই ভাঙছে, তাই তো? জি জি। ওকে, তো সেইটার কারণ হিসেবে আপনি বলতেছেন যে আওয়ামী লীগকে আপনি রাজনৈতিক সংগঠন বলতে নারাজ। আপনি অনেকগুলি প্রশ্নের যদি একটু ছোট ছোট করে জবাব দেন, কারণ হচ্ছে যে আওয়ামী লীগকে আপনি আগাগোড়াই একটা ফেসিবাদী ভাবাদর্শের একটা ফেসিবাদী একটা জায়গা আপনি মনে করেন। আপনি যে কারণে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক সংগঠন মনে করেন না, সেই 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 কারণে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠন কি রাজনৈতিক সংগঠন হইতে পারে? ধরেন বিএনপি, ধরেন জামায়াত, ধরেন বামপন্থী দলগুলা, তারা ঠিক আছে, তারা রাজনৈতিক সংগঠন হতে পারবে, তারা রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচিত হবে, মানে আপনি যদি ওই ফর্মুলাতে ফেলেন আর কি। ইন্টারেস্টিং, খুবই গুড কোশ্চেন। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি বলতে আওয়ামী মডেলটাই গইরা উঠছে। এখন অন্যান্য যে দলগুলোর কথা বললেন, এরা এতদিন আওয়ামী লীগের রিয়েকশনারি পলিটিক্স করছে, যে কারণে বাংলাদেশে কোনো দলেরই বিকাশ হয়নি। ফলে আপনি যখন বিএনপি বলেন, জামাত বলেন, এগুলো এতদিনের যে রাজনীতি, সেটা হলো আওয়ামী লীগের রিয়েকশনে গইরা ওঠা রাজনীতি। ফলে সেই রিয়েকশনের রাজনীতি কম বেশি আওয়ামী আসরপ্রাপ্ত রাজনীতি। 5 তারিখের পরে জেনজির এই অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা হলো যে আমরা এমন একটা রাজনীতি চাই যেটা সিটিজেন ভিত্তিক, হ্যাঁ, গণতান্ত্রিক ভিত্তিক। এই জন্য আমি বলি 5 তারিখের পরের রাজনীতি আকাঙ্ক্ষা কি? রাজনীতি আকাঙ্ক্ষা হবে ফিলান্থ্রপি অ্যাজ পলিটিক্স। আগে কি ছিল? আগে ছিল পলিটিক্স অ্যাজ ফিলান্থ্রপি, মানে আমি কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো, 100 কোটি টাকায় নমিনেশন করবো, 1000 কোটি টাকা চুরি করব, এই হলো মডেল। হ্যাঁ, এখন এটা না, এখন মডেলটা হলো আপনি ইমিডিয়েট রাইট নাও এখন জনগণের সাথে কিভাবে থাকবেন তার আলোকে আমরা আপনাকে রাজনৈতিকভাবে বিবেচনা করব। তো এখন বাংলাদেশে যেটা হচ্ছে, হ্যাঁ, ইউ আর ভেরি রাইট, যে এখানে এই যে যত দলগুলো বললেন, দলগুলোর মধ্যে কম বেশি আওয়ামী আসর আছে, যে কারণে বাংলাদেশের রাজনীতি বিকাশই হয়নি। দেখা না দেশে আওয়ামী লীগ নাই, এজ ইফ এমন একটা ব্যাপার যেটা কোনো রাজনীতি না। জনাব রনি, তাহলে কি আমি, মানে আপনি তো যেহেতু একজন চিন্তক, এই ব্যাপারগুলি নিয়ে আপনার গভীর চিন্তা ভাবনা আসে, এই জন্য আমি আপনার কাছে একটু বুঝাইতেছি। যার মানে হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের মতো করেই অন্যান্য রাজনৈতিক দলগুলি, মানে জামাতে ইসলামী বলি, বিএনপি বলি, জাতীয় পার্টি বলি বা বাম সংগঠনগুলি বলি, তারা আওয়ামী লীগের রিঅ্যাকশনের পলিটিক্স করতে করতে তারা ছোট ছোট আওয়ামী লীগে পরিণত হয়েছে বা বড় বড় আওয়ামী লীগে পরিণত হয়েছে, তাই তো? তাহলে আপনি যদি আওয়ামী লীগকে ফেসিবাদী সংগঠন বলে ওর ব্যাপারে কোনো রাজনৈতিক আলাপ না করতে চান, তাহলে জামাত সম্পর্কে কেমনে করবেন সেইটা, মানে আমি একটু বুঝতে চাই। হ্যাঁ, রাইট। জামাত বিএনপি এরা তো রিঅ্যাকশনের রাজনীতি করছে। তার মানে কি, এরা আওয়ামী লীগের কারণে বিকশিত হইতে পারে না। ফলে 5 তারিখের পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ হলো যে তাহলে একটা ডেমোক্রেটিক রাজনৈতিক অবস্থার মধ্য দিয়ে, যেটাকে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি, যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। দেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে নতুন দলের বন্দোবস্ত না। হ্যাঁ, আমাদের এখানে পলিটিক্সটা প্রেজেন্ট, পলিটিক্স দরকার, আমাদের রাজনীতি দরকার। আওয়ামী লীগের কারণে কোনো রাজনীতির বিকাশ হয়নি। ফলে এখন শিক্ষাটা হইলো 5 তারিখের এইটা, যে আপনি বিএনপির নামে করেন, জামাতের নামে করেন, বামের নামে করেন, আওয়ামী মডেল আর চলবে না। আওয়ামী মডেল থেকে আপনাকে বের হইতে হবে। হ্যাঁ, এই জন্য আপনার প্রত্যেক দলের জন্য এটা একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। ইউ আর ভেরি রাইট। হ্যাঁ, তাদের মধ্যে যে আওয়ামী এলিমেন্ট গুলো আছে, আওয়ামী স্বভাব, এই জন্য বললাম যে আওয়ামী লীগ হলো আমাদের একটা কমন নবস্থানিয়াত, একটা জাতীয় চরিত্র আওয়ামী লীগ। হ্যাঁ, এই চরিত্র থেকে মুক্ত হওয়াটা এই রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির। তার মানে হচ্ছে আওয়ামী লীগ তো রাষ্ট্র ক্ষমতায় 75 থেকে 96 পর্যন্ত ছিল না, 96 থেকে 2001 পর্যন্ত থাকে, আবার 2001 থেকে 2009 পর্যন্ত ছিল না। তবুও মানে এই আওয়ামী লীগের রাজনৈতিক মডেল বা যেটা আপনি নফসিয়ান বা মনন বলতেছেন, সেই মননটা আসলে আওয়ামী ভাবধারাতেই ছিল মানে এখন পর্যন্ত, রাইট? তো বাংলা স্পিরিট দেখেন, আরো সহজ করে বলি, স্পিরিট অফ বাংলাদেশটা কখনো বিকশিত হওয়ার সুযোগ পায়নি বাংলাদেশের রাজনীতিতে। এখানে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে ন্যারেশন, সেটাই মেইন স্ট্রিম ছিল। সেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাক আর বিএনপি জামাত ক্ষমতায় থাক, হ্যাঁ, সেইটার আলোকেই রাজনীতি বিকশিত হয়েছে। ফলে এখানে রাজনীতি বলতে যেটা বোঝায়, এটা আওয়ামী মডেল। এখানে জ্ঞানের ধারণার আওয়ামীকরণ হয়েছে। একটা উদাহরণ দিই, ধরেন একটা লোক কবি, সাহিত্যিক বা শিল্পী, সে ধরেন মুজিব পূজা করে,
কিন্তু তাকে আপনি আওয়ামী লীগ মনে করতেছেন, তাকে শিল্পী সাহিত্যিক মনে করতেছেন। হুম, আবার একটা লোক ধরেন যে জিয়া বা অন্য নেতাকে যদি ধরেন সে তার হুম, আইকন বা সিম্বল মনে করে, তাহলে তাকে আপনি মেনস্ট্রিম মনে করতেছেন না, আমলে নিচ্ছেন না। হুম। হ্যাঁ, সে দ্বিতীয় তৃতীয় ক্যাটাগরি হয়ে যাচ্ছে। ফলে এই যে একটা আওয়ামীময় আহ, আপনার কালচারাল ইন্ডাস্ট্রি বলেন, রাজনৈতিক চিন্তা বলেন, এবং গণতন্ত্রের ধারণারও উম, আওয়ামীকরণ না হয়েছে, তার আলোকে দেখা গেছে বিকল্প কেউ নাই, ইয়া নাই। ফলে আমি এই জন্যই বলতেছি না রনি, যে আমরা বাংলাদেশে না রাজনীতিটা বিকশিত হওয়ার সুযোগ পাইনি। না রনি, আমার মনে হয় যে আপনি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় কথা বলতেছেন। কারণ হচ্ছে যে আমরা কিন্তু 80 থেকে 90 দশকে যখন বিশেষ করে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু হুম। আপনি যে এই যে শিল্প সাহিত্যিকরণের যে এক ধরনের আওয়ামীকরণ বা বিএনপিকরণ, সেইটা কিন্তু এরশাদ সাহেবের ক্ষেত্রে আমরা পুরোপুরি অনেক বেশি পরিমাণে দেখছি। 75 থেকে 96 পর্যন্ত কিন্তু আমরা আবার আরেক রকম দেখছি, মানে যদি আমরা মোটা দাগের মধ্যে বলি। তো এই সবটা দায় হচ্ছে যে আপনি মনে করতেছেন যে বাংলাদেশের পলিটিক্স যে একটা চেহারা পাইছে, সেই চেহারাটা আসলে আওয়ামী লীগেরই ছাঁচ করা একটা চেহারা, তাই তো? রাইট, এই চেহারাটা তৈরি করছে হইলো এখানকার বামপন্থী যে পলিটিক্স, আপনারা সেটাকে বলে যে আমি হ্যাঁ, যদি নন পলিটিক্যাল বামপন্থা, হ্যাঁ, কালচারাল বামপন্থার সাথে আওয়ামী লীগের যে লিঙ্ক, হ্যাঁ। তার আলোকে এটা তৈরি হয়েছে, যে আ- কারণে এটা বিকশিত হয় নাই। আপনার এখানে কাছে স্পিরিট অফ বাংলাদেশটা আপনার আবিষ্কারই করা হয়নি। আপনার কাছে কি 5 তারিখের পরে এটা আমাদের টাস্ক হবে, আচ্ছা, দায়িত্ব হবে স্পিরিট অফ বাংলাদেশটাকে ইনভেন্ট করা। আপনার কাছে কি কখনো মনে হয় যে এই যে এইরকমটা হয়েছে, এটা কোনো না কোনো স্টেজে বাংলাদেশের মানুষ এরকম চাইছিল? না, এরকম কখনো মনে হয় না? বাংলাদেশের মানুষ, দেখেন বাংলাদেশের মানুষ বলতে আপনি কাদেরকে বলতেছেন? বাংলাদেশে তো অনেক ধরনের, অনেক শ্রেণীর, অনেক পেশার মানুষ আছে। হুম। কে চাইছিল? এখানে চাইছিল মেন কিনা আমি স্ট্রিম জানতে বলতে চাচ্ছি। জি। না, বাংলাদেশের মানুষ এটা চায়নি। বাংলাদেশের মেজরিটি মানুষের এগেনিস্টে এই যে ধারাটা, এই যে আমি যেটাকে শাহবাগী বা বাঙালি, হুম, ওটার বাঙালি জাতীয়তাবাদী বয়ানের ডোমিনেন্সি যেটাকে বলতেছি, এটা তো 5%। ধরেন ডেইলি স্টার, প্রথম আলো যে ন্যারেশন এখানে ধরেন মেন স্ট্রিমিং করছে, হুম, মূল ধারা বলতে যেটা, এটা তো মাইনরিটি। কিন্তু হুম, কালচারালি যেহেতু তারা ইস্টাবলিশ, যেহেতু তারাই প্রতিষ্ঠানের মালিক, যেহেতু তাদের সাথে ক্ষমতার সম্পর্কটা আওয়ামী লীগ বিএনপি যখনই থাকতো তাদেরকে আমলে নিয়ে চলতো, তাদের সাথে ডিপ স্টেট কম্প্রোমাইজে বাধ্য হইতো। ফলে এই মাইনরিটি 5%, 6%-এর লোকটাই, এবং এই মিডল ক্লাস বা আপার মিডল ক্লাসটাই বৃহত্তর বাঙালি মুসলিম জনগোষ্ঠীর এগেনিস্টে রাজনীতি করে গেছে। ও আচ্ছা, এটার পিক ছিল, এটার পিকে উঠছিল ওয়ার এন্ড টেররের সময়। এবং এই আচ্ছা, ধারাটা এট দ্য সেম টাইম ইসলামোফোবিক ধারা, আচ্ছা। ইসলাম বিদ্বেষী ধারা আকারে হুম, মূল হুম। ধারা হিসেবে বাংলাদেশে বিকশিত হয়েছে। ওকে, আমরা আমাদের সাথে সার্জিস আলম যুক্ত হয়েছেন। সার্জিস আলম, আপনাকে প্রথমেই আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই আপনার নতুন জীবনের জন্য। এবং আমাদের সাথে জনাব রেজাউল করিম রনি আছেন, তিনি এতক্ষণ কথা বলছিলেন। জনাব রনি, আমি আপনাকে প্রশ্নটা করে আমি জনাব সার্জিসের কাছে একটু যাই। আমি আপনাকে প্রশ্নটা করে রাখি আর কি। আপনি এখানে বলছিলেন যে এখনো যদি আমাদের 71-এর চেতনা এবং এগুলি নিয়ে কথা বলতে হয়, অন্যান্য অনেক দুই একটা বিষয়ের ক্ষেত্রে, তাইলে আমাদের আসলে এটা সময় নষ্ট ছাড়া কোনো কিছু মনে হয় না। আপনি কি 71-এর চেতনাকেও আসলে আওয়ামী লীগেরই একটা মানে আওয়ামী লীগেরই একটা নেগেটিভ মনে করেন কিনা, 5টা নেগেটিভের বা 3টা নেগেটিভের? এবং সেটা হইলে জি, সেটা কেন, সেটাও আমরা একটু শুনবো। আমরা একটু জনাব জি, সার্জিস আলম আপনার কাছে আসি। জনাব সার্জিস আলম, আবারও আপনাকে অভিনন্দন জানাই নতুন জীবনের জন্য। আমরা দর্শকদের কাছে একটু বলে রাখি, জনাব সার্জিস আলম আমাদের সাথে একটু পরে যুক্ত হয়েছেন, কিন্তু যুক্ত হয়েছেন এখন। নতুন জীবনের জন্য অভিনন্দন জানাই সার্জিস। আমরা খেয়াল করি যে গতকাল বিবিসি বাংলার একটা শিরোনাম ছিল যে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বরে হামলা। তার আগেই আপনার সহকর্মী, সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি, জনাব হাসনাত আব্দুল্লাহ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন, আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। আপনাদের সহকর্মী সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল ফেসবুকে পোস্ট করেছেন, উৎসব হোক। আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা 32 নম্বরে বাড়ি ধূলিসাৎ করা যখন শেষ দিকে, তখন আপনার ফেসবুক পোস্ট, আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। আপনার আগে আবার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ভাঙার চেয়ে গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকালকের 32 নম্বরে বুলডোজার অভিযানের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল অবস্থান কি ছিল? আপনাদের সমন্বয়কদের সবার অবস্থান আমার কাছে একরকম মনে হয় না, নাকি আমার এটা বোঝার ভুল? আপনি যদি একটু আমাকে পরিষ্কার করেন। যে যেমন আপনি আসার আগে আমি একটু সামারাইজ করি, জনাব রেজাউল করিম রনি বলেছেন যে এইটা আরো আগেই ভাঙা দরকার ছিল, এটা 5 আগস্টে এটা ভাঙা দরকার ছিল, গতকাল এটা অনেক দেরি হয়ে গিয়েছে। এটা ছিল মোটামুটি ওনার সার্বিক অবস্থান। উনি নিশ্চয়ই আবারও পরে বলবেন। জনাব সার্জিস আলম, আপনার কাছে একটু জানতে চাইব।
প্রথমেই ভাই দুঃখিত আসলে আমার অনাকাঙ্ক্ষিত ভাবে এখানে যুক্ত হতে একটু লেট হওয়ার কারণে। আর দ্বিতীয়ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। আমাদের জন্য আসলে দোয়া করবেন আপনারা। আমি যদি বলি আমাদের জায়গা থেকে যে এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তাদের জায়গা থেকে যে স্পেসিফিক এই বিষয়ে একটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ছিল বা কোনো একটা অবস্থান ছিল, ব্যাপারটি এরকম ছিল না। ব্যাপারটি ছিল এই যে তীব্র একটা ক্ষোভ। ভাই যে কথাটি বলেছেন সেই জায়গায় আমি সম্পূর্ণ একমত। এই বিষয়গুলো শুধু এটা নয়, আরো এরকম অনেক তীর্থভূমি রয়েছে আসলে, যেগুলো যে চূড়ান্ত যে আমাদের এই পুরো বাংলাদেশের মানুষের যে ক্ষোভ বা এই বহিঃপ্রকাশ, এটা আসলে 5ই অগাস্ট কিংবা 6ই অগাস্ট ওই সময়ে হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল। এটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছে। কিন্তু আমাদের জায়গা থেকে যদি আমরা বলি, গতকালকে আমরা যেটা দেখেছি, ঘটনাটা এই সময়ে এসে এভাবে হয়তো প্রত্যাশিত ছিল না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এক সময় না এক সময় প্রকাশিত হওয়ারই কথা ছিল। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয় যে প্রভাবিত করেছে খুনি হাসিনা। যে প্রভাবিত তিনি ওই 15-16 জুলাই করেছিলেন, ওই গণভবনে বসে প্রেস কনফারেন্স করে, সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে। তিনি যখন এখনো তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন, যে এই টোনে তিনি কথা বলেছিলেন ওই জুলাইয়ের আগে, তিনি যখন এখনো তার ভিতরে বিন্দুমাত্র কোনো অনুসূচনা দেখা যায় না, কিংবা তার যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে দায় নেওয়ার যে বিন্দুমাত্র মানসিকতা, সেটাকে বিন্দুমাত্র অ্যাড্রেস না করে, বরং যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয়, এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে, সেগুলোর জন্য বিন্দুমাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে, বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি নেয়ার যে তার একটি প্রক্রিয়া সবসময় তার ভিতরে দেখা গিয়েছে, সেটা যখন তিনি আবারও করেন তখন মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়। এত বড় একটি হত্যাযজ্ঞ ঘটানোর পরে তিনি যখন নতুন করে আবার ছাত্র সমাজের উদ্দেশ্যে এসে বক্তব্য দিতে চান, তখন মানুষের ভিতরে এই ক্ষোভটা সামগ্রিকভাবে তৈরি হয়। আপনি গতকালকে ওই ভিডিওগুলোতে দেখবেন, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণীর বা পেশার মানুষের কিংবা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের মানুষের রিপ্রেজেন্টেশন ছিল না। সকলে এই জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিল যে এই বিষয়টিতে তাদের জনাব অবস্থানের জনাব ক্ষেত্রে। সার্জিস আলম, আমার কয়েকটা প্রশ্ন আছে। আপনি কি কালকে শেখ হাসিনার বক্তব্য শুনছেন? আমি তার বক্তব্যের আংশিক শুনেছি, যে আংশিক ক্লিপগুলো না আমরা মানে কেন সোশ্যাল কেন মিডিয়ায় কেন দেখেছি। মানে আমি একদমই একাডেমিক ইন্টারেস্ট জানতেছি, কেন শুনছেন? যেমন আমার কোনো না, শোনার দরকার হয় নাই। আমি আমিও শুনি নাই ভাই। আমার শোনার কোনো দরকারই হয় না। আপনি শুনছেন কেন? তাহলে আমি একটু জানতে চাই। না, না, প্রথম কথা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে কোনো বক্তব্যের ইন্টারেস্টিং পার্ট গুলো ক্লিপ আকারে ছোট ছোট 30 সেকেন্ড 1 মিনিটের ক্লিপ আকারে সামনে চলে ওকে, আসে। এরকম একটি ক্লিপ সামনে চলে এসেছিল, যেই জায়গায় ওই ক্লিপটি বিভিন্ন আপনি জায়গায় এসেছে, যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের, আজকে থেকে 6-8 মাস আগে যেই কথাগুলো বলে তিনি 16 বছর কাটিয়েছিলেন, সেম সিম্প্যাথি নেয়ার কথাগুলো তিনি আজকেও আবার দাঁড়িয়ে বলছেন। আবার এবং আপনার কাছে কি সিম্পেথি, মানে আপনি কি সিম্পেথি উনার জন্য সিম্পেথি পাইছিলেন? আপনি মানে উনার জন্য সিম্পেথি হয়েছিল উনার বক্তব্য শুনে? ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানে এই যে মানে প্রায় আমি কেন হাজারের আমি অধিক কেন এই মানুষকে, প্রশ্ন করতেছি যে আমার কাছে মনে হয় গত 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন। এর মধ্যে গত 10 বছর ধরে, বিশেষ করে 2014 সালের পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন সেটা জোর করেই দিচ্ছেন। জোর করে দিচ্ছেন বলতে তিনি যেন প্রধানমন্ত্রী, বিডিবিতে ছিলেন, ইয়াতে ছিলেন, জোর করে দিচ্ছেন। আমাদের জোর করে শুনতে হয়েছে। এখন তো এটা আমাদের জোর করে শোনার বিষয় না। এবং উনার কি সেই প্রভাব, সেই ইনফ্লুয়েন্স, মানে 100 ভাগের 1 ভাগও আছে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে? আপনার কাছে কি মনে হয় জনাব সার্জিস? না দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে, মানে কেউ এটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না। মানুষ হয়তো বা মানুষের ভিতর আমার মনে হয় এখন এই বিষয়টি কাজ করছে, যে আমাদের আসলে যেই কাজগুলো 5ই অগাস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল, যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে, মানুষের এই ক্ষোভটা সামগ্রিকভাবে শুধুমাত্র ওই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে, ব্যাপারটা এরকম না। এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি, অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল, যারা সরাসরি এই খুনগুলোর সাথে জড়িত, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য, যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল, দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল, সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্গীরণ হচ্ছে। যখন দেখছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ওই ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয়ে তাদের চোখের সামনে দিয়ে হাঁটছে, তখন এই মানুষগুলোর ভিতরে আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে।
তখন এই মানুষগুলো এই সামগ্রিক ক্ষোভের একটি আমার মনে হয় নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল, যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীরণ করেছে মানুষ। এইটা কি এরকম হইতে পারে জনাব সার্জিস আলম? ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই, আমারও কন্ট্রোল নাই, শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল, তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন? না দেখুন, এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না, তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ, যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে 5ই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছেন তিনি বলেছিলেন যে মানুষ ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন, কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া, ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে, ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না, তখন মানুষের এই ক্ষোভের উদ্গরণটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে, আমি ধরে নিচ্ছি 1 মাস পর কোনো বক্তব্য দিলেনও না, কিন্তু আজকে থেকে 2, 3, 4 মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধারা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি, দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেয়া লাগবে না, আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য। তো এই জায়গাটা শুধুমাত্র শেখ হাসিনার দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন। এটা আওয়ামী লীগ না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন, আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে, আওয়ামী লীগের সবাই, আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল, হত্যাযজ্ঞের সাথে, খুনের সাথে, ফ্যাসিজমের সাথে, স্বৈরাচারের সাথে, এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপাসনালয় হিসেবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে, মানুষের ক্ষোভ ওই জায়গায়। বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 20% মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল, কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি, ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি, কিন্তু এই ধানমন্ডি 32 ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপাসনালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে, মানুষের ক্ষোভটা ওই জায়গায়। এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয়, বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই অত্যাচার নিপীড়নের রাজনীতিটা করেছে। ওকে জনাব সার্জিস আলম, আপনি যে বিচার না হওয়ার কথা, যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা, সেটা আপনি বলেন। আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, যতগুলি রকম পুলিশ গুলি চালিয়েছে, নিবর্তনমূলক যত রকম কাজ করেছে, সেটা সরকার প্রধান, সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত, অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত। এখন আমরা তার বিচার না হওয়ার জন্য, তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য আসলে স্পেসিফিকলি, এবং তার দলের লোকজন, আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে, পরে শুনলাম এই কয়জন আছেন, সেই কয়জন চলে গেছেন। আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না, যে কেন মানে ওরা চলে গেল, কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা হলো না, কেন এটার মধ্যে এটা কি করা হলো। এটা কি আপনারা এটা সেনাবাহিনী বলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন? আপনারা কি মনে করতেছেন যে না, এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না? আমি আসছি আপনার কাছে জনাব সার্জিস আলম, আমি একটু জনাব রনির কাছে একটু চট করে একটা জিনিস একটু জেনে আসি। জনাব রনি, আপনি 71-এর চেতনা নিয়েও কথা বলতে চান না? 71-এর চেতনাকেও আপনি আওয়ামী লীগের সম্পত্তি মনে করেন কিনা? 71-এর চেতনা আওয়ামী লীগের সম্পত্তি মনে করি না। 71-এর ঘটনাটা কি ঘটছে? 71-এর ঘটনাটা ঘটছে হইলো, হ্যাঁ 71-এ আপনার একটা জনযুদ্ধ ছিল, সেই জনযুদ্ধকে ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা বয়ান কইরা কইরা এটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে, এটা ন্যারেশন লিটারেচারের মধ্য দিয়ে বয়ান করেছে। সেইটা সেই ঘটনা 24-এর ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে, সেইটা আলোচনায় পরে আসবো। দেখেন, আপনার ম্যাকিয়াভেলির আলোচনা থেকে যদি আমি বলি, সেটা হলো ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু সাবমিট টু দ্য প্রেজেন্ট। এখন আমাদের এখানে কিছু জিনিস, কিছু লোকজন বলে কি 24-71 মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়। 71 বাংলাদেশের জনগণের জন্য, মানুষের জীবনের সবচেয়ে, আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট। আমরা একটা রাষ্ট্র, একটা ভৌগোলিক পরিচয় পাইছি, এইটার সমকক্ষ ইভেন্ট অন্য কিছু হইতেই পারে না। কিন্তু 24-এ আপনার ঘটনাটা কি ঘটছে? 71-এ আপনি পাইছেন দেশের স্বাধীনতা, আপনি পাকিস্তানের শোষণ নিপীড়নের বিরুদ্ধে দিয়ে, জনযুদ্ধের মধ্যে দিয়ে, সমস্ত শ্রেণী পেশার মানুষের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আপনি স্বাধীনতা অর্জন করছেন। হ্যাঁ, সেক্ষেত্রে লিডিং দল আওয়ামী লীগ ছিল 71-এর আগে, কিন্তু 71-এর যুদ্ধটা সংগঠিত করা, কৃষক যে অস্ত্র নিয়ে যুদ্ধ করলো, এটা কেন করলো? কারণ হলো সর্বদলীয় সংগ্রাম পরিষদের, এই যে শহীদ আসাদদের কথা বলি, হ্যাঁ আসাদরা কারা? এরা কিন্তু ওই ভাসানীর নেতৃত্বে কৃষক সমিতি গড়ে তোলা, কৃষকদের মধ্যে এমন ভাবে চৈতন্যটা আপনার সেই 65 সালের পর থেকে এমন ভাবে আপনার
মানে ফিল্ড ওয়ার্ক গুলো করা হয়েছে, মাঠে মাঠে করা হয়েছে, যাতে করে এই কৃষক যাকে আপনার অবলা মনে করা হয় তারা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করতে রাজি ছিল। হ্যাঁ, সিম্বল আকারে তখন আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আকারে দায়িত্ব পালন করে, তাদের নেতৃত্বে হ্যাঁ যুদ্ধ হয়েছে। কিন্তু মাঠে যুদ্ধ সংগঠিত করে আপনি যদি একটা গবেষণা করেন যে আওয়ামী লীগের বড় বড় নেতা আর মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা, দেখবেন যে আওয়ামী লীগ লজ্জা পেয়ে যাবে। এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী দলটি, হ্যাঁ, এরা তো যুদ্ধ করছে কোথায়? বড় অংশ তো কলকাতায় আশ্রয় ছিল। হ্যাঁ, তাহলে এই জনযুদ্ধটা পরবর্তী সময় এখানকার এই আপনার এক ধরনের বুদ্ধিজীবী, হ্যাঁ, যারা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের বয়ানের গোলাম, তারা এটাকে ন্যারেশন করে করে এটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে। শাহবাগের মধ্য দিয়ে এটার একটা সামাজিক ফ্যাসিবাদের চূড়ান্ত আমরা দেখছি। এইবার আসেন 24-এ ঘটনাটা কি করছে। 24-এ আপনি 71-এ আপনি দেশ পাইলেন, কিন্তু এ দেশের মানুষ নাগরিক হয়ে উঠলো না, সম্প্রদায়, হয় আওয়ামী লীগ, হয় বিএনপি, হয় জামাত, হয় পাহাড়ি, হয় বাঙালি হয়ে রইল। এইটার মধ্য দিয়ে নাগরিক আকারে বিকাশ হলো না। 24-এ আপনাকে করলো কি, আপনাকে রাজনৈতিকভাবে স্বাধীন করার একটা সুযোগ করে দিল। এই জন্য আমি বলি আমাদের দুইটা স্বাধীনতা যুদ্ধ, একটা হলো দেশের স্বাধীনতা 71, আর 24 হলো আপনার রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার অর্জনের স্বাধীনতা। জনাব রনি, আমি দুইটা জায়গায় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধটা হয়েছিল, কিন্তু শহীদের মধ্যে আওয়ামী লীগকে বেশি লোক পাওয়া যাবে না, 71 নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে। এটা তো কে আর অস্বীকার করবে, 71 নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে। কিন্তু আর কোন দলরে তো 71 নিয়ে ব্যবসা করাটা নিষেধ ছিল না। তারা 71-এর তারা তো 71-এর এন্টিথিসিস দাঁড় করাইছে, আমরা যা দেখছি পুরা। আপনি দেখেন জামাতে ইসলামী বলি, বিএনপি বলি, আপনি তো এন্টিথিসিস দাঁড় করাইছেন। আর 24-এর পোশাক আছে। জি, আপনি একটু বলেন। 71-এর ন্যারেশনে আওয়ামী লীগ 71 ন্যারেশনটা ডিস্টর্ট করছে, জনযুদ্ধটাকে আওয়ামী যুদ্ধে পরিণত করছে। তার মানে কি জামাত রাইট ছিল? নো। তার মানে কি জাতির পিতা মেজর ডালিম? নো। আপনার 71, আপনি যেটা বলছেন, শুনেন, জামাত ইসলামের প্রবলেমটা হলো জামাত হিস্ট্রিক্যালি, আপনার একটা মজার কথা আছে, ইন দা রং সাইড অফ হিস্ট্রি। আপনি জামাত ইতিহাসের একটা রং সাইডে ছিল 71-এ, হ্যাঁ, এবং এখন সে যদি মনে করে তাহলে 24টা জামাতের অভ্যুত্থান, এই রং সাইড থেকে রাজনীতি করা যায়, কিভাবে করা যায়, তাইলে আপনার ইতিহাসটা চেঞ্জ করে ফেলতে হবে। এই 24-এর অভ্যুত্থানটা যদি ধরেন জামাতের অভ্যুত্থান হইতো, হ্যাঁ, তাহলে জামাতের পলিটিক্যাল স্টেক দাঁড়াই যেত, আমরা কেউ ঠেকাইতে পারতাম না। কিন্তু এটা তো ভাই 24টা জামাতের অভ্যুত্থান না, এটা তো ভাই বিএনপির অভ্যুত্থান না, এইটা ছাত্র জনতার অভ্যুত্থান। এইটার সাবজেক্টিভিটি হলো প্লুরাল, এখানে দল মত নির্বিশেষে মানুষ এসে অভ্যুত্থান করছে। এবং এটার স্পিরিটটা ছিল কি? এইটার স্পিরিটটা ছিল ইনসাফ, নৈতিকতা। আর বাংলাদেশ দেখেন 15 বছরে বাংলাদেশের মানুষের মোরালিটি ধ্বংস হয়ে গেছিল। বিএনপি জামাত হিসাবে পিটায় মারা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছিল। আচ্ছা, জামাত মারতেছে, আমারে তো মারতেছে না। ছাত্র দলের লোকজনের গুম করে নাই, গুলি করে মারে নাই, তখন তো মধ্যবিত্ত নামে নাই। কিন্তু যেই তার ছেলেকে মারছে, আরে এ তো খারাপ আওয়ামী লীগ, হ্যাঁ, তার মানে মিডল ক্লাস একটা প্রতারণা করছে। এবং এই প্রতারণা কেন করছে? মিডল ক্লাস প্রতারণা করছে, মুক্তিযুদ্ধের বাঙালি জাতীয়তাবাদের এমন একটা বয়ান তাদেরকে খাওয়ানো হয়েছে যে তোরে জুতার বাড়ি দিব 3 বেলা, কিন্তু উন্নয়নের গল্প শোনাবো, সুখে থাকবে, অসুবিধা নাই, হ্যাঁ, উন্নয়নই বড়, টাকা পয়সা বড়। লোভকে জাতীয় সংস্কৃতি হিসাবে চালু করে আওয়ামী লীগ এগুলি করছে। হ্যাঁ, এখানে সেই জায়গা থেকে আপনি ধরেন এই যে 71 পূজা, যেটা, এটা ডেফিনেটলি আমাদের নৎসাৎ করতে হবে। এবং 24 হলো কি? 24 হলো আমাদের গোটা জনগোষ্ঠীর ইতিহাসের প্রকল্পকে রেস্কিউ করার আন্দোলন। রেস্কিউ করতে হবে। শোনেন, ইতিহাসে অকাট্য বলে কিছু নাই ভাই। না না, সেটা ঠিকই আছে। আমি 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 সকল ধরনের পূজা পার্বণের বিপক্ষে, কিন্তু সেটা ঠিকই আছে, সেটা আপনার বক্তব্য। শুধু হিন্দুরা করবে পূজা পার্বণ, সেটা একমাত্র আমি ধর্মীয় জায়গা থেকে বলতেছি না। আমি সকল ধরনের পূজা পার্বণ, সিম্বলিজম, সকল কিছুর এগুলির বিপক্ষে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি 71টারে পরে এসে যখন 24-এ আসলেন, জনাব রনি, আপনি যে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য 24-এর এই আন্দোলনটা হয়েছে, এইটা কি আপনি হাইন্ডসাইট বলতেছেন, মানে আগস্ট পার হয়ে আইসা সেপ্টেম্বরে বলতেছেন, নাকি জুলাই আগস্টও আপনি এটা বুঝতেছিলেন? কারণ হচ্ছে আমরা আসলে শাহবাগের সময় বুঝতেছি। শাহবাগের সময় বুঝছেন 2013 সালে? 2013 সালে শাহবাগের সময় আমার পজিশন একটু চেঞ্জ হয় নাই। আমি 13 সালে যা বলছি শাহবাগের সময় এখনো তাই বলতেছি। না, মানলাম, কিন্তু 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনটা কি আসলে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য হয়েছিল কিনা? রাইট। জুলাইয়ের কোনো রাজনৈতিক কর্তাসত্তা নাই। জুলাইয়ে যেটা হইছে, জুলাইয়ের কোনো রাজনীতি নাই, জুলাইয়ের আছে স্পিরিট। রাইট। এবং সেই স্পিরিটটাকে রাজনীতিতে রূপান্তর করা হলে এখন আমাদের দায়িত্ব। দেখেন,
একটা পপুলার, দেখেন যে ছেলেটা ব্রাকের ছেলেটা দাঁড়াইছে ও তো বিসিএস এর পরীক্ষা দিবে না, হুম। যে ছেলেটা না, রেসিডেন্সিয়ালের আইসা ব্র্যাকেট ছেলে বিশেষ পরীক্ষা কেন দিবে না? ওর দরকার নাই ভাই, ও বাইরে পড়বে হয়তো, বা বা ধরেন আপনার বাংলাদেশে সবার গত তো অনেকগুলি বিসিএস এ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা অংশগ্রহণ করছে, বেশ সবাই ভালো তো করছে। যায় না, সবাই যায় না, মানে আমি বলছি বড় অংশই যায় না, ডেফিনেটলি যায়, কিন্তু আমি বলতেছি যে স্কুলের ছেলেটা নামছে ওর কি চাকরি মাথায় আছে? আমি বলতেছি না, বাংলাদেশে যে সেটা নাই। ধরেন, আমি আমার কথাটা পয়েন্টটা হলো এটা, বাংলাদেশে যে 20 লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনা মেয়েরে ছেলেরে ডাক্তার বানানো একটা গর্বের ব্যাপার, ঘুষ খায়া প্রচন্ড ভাবে, হ্যাঁ, লুটপাট কইরা টাকা পয়সা বানানো একটা সফলতার ব্যাপার, এই সংস্কৃতি তো চালু করছিল আওয়ামী লীগ। সেই জায়গা থেকে যে মানে ছেলেগুলো এই নামছিল, সংস্কৃতি হ্যাঁ এই সংস্কৃতি 2009 সাল থেকে চালু হয়েছে। হ্যাঁ চালু হয়েছে, কিন্তু এই তার ফলে আমরা গোটা সমাজের ব্যাপারে, ইয়াং প্রজন্মের ব্যাপারে তো আমরা আশাহত হয়ে গেছিলাম। আই হেড পলিটিক্স জেনারেশন গ্রো হয়েছিল, সেই জেনারেশন যখন এইভাবে রাস্তায় নেমে আসলো, এটার স্পিডটা তো বুঝতে হবে। এই জন্য আমি বলি এইটার এইটা স্পিরিটটা কি একটা পলিটিক্স নতুন, ছিল? এটার স্পিরিটটা না কি পলিটিক্স? পলিটিক্স ছিল না, এটা পলিটিক্স পরে আসে। প্রথমত এটা মোরাল স্পিড থেকে দাঁড়াইছে, সে দেখছে যে না, আমার আবু সাইদকে এইভাবে গুলি করে মারতেছে, এটা হইতে পারে না, ওকে, ছাত্রকে গুলি করে মারতেছে, এটা হইতে পারে না। এই যে মোরাল, আগে তো এটা হয় নাই, যখন বিএনপি জামাত মারছে তখন কিন্তু তার মধ্যে মোরাল কলটা হয় নাই। ওকে। ফলে এই যে নৈতিক জাগরণটা হইলো, এটা স্পিড জুলাইয়ের, এই জাগরণটাকে আপনি এবার পলিটিক্যালি ট্রান্সলেট করেন, ট্রান্সিডেন্টাল করেন, আচ্ছা, বিস্তৃত করেন, ঠিক আছে। রাজনীতি দাঁড়ায় যাবে। আমার এবং কাছে সেই রাজনীতি বাংলাদেশে আ- এক্সিস্টেন্সিয়াল যে পলিটিক্যাল পার্টি, বিএনপি, জামাত এবং অন্যান্য যারা, ইভেন বৈষম্য বিরোধী যারা, প্রত্যেকের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে ওকে, জুলাই স্পিড। ওকে। আপনি জুলাই স্পিরিটটার যে অনুবাদের কথা, আমরা একটু কথা আগাই নেই, আমি প্রশ্নটা করে জি। রাখি। জুলাই স্পিরিটটার যে আপনি এটা দেখতে পান, সেইটা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে এইটার মানে অনুবাদ আপনি দেখেন কিনা, সেইটা আমরা পরে আসবো। আমরা একটু জনাব সার্জিস আলমকে শুনে আসি। জনাব সার্জিস আলম, আপনার কাছে আসার আগে আমি একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে শেখ হাসিনা বক্তব্য প্রচার ঠেকাতে সব গণমাধ্যমকে হুঁশিয়ার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 68% দর্শক মনে করছেন যে তাদের অবস্থান সঠিক, শতকরা 32% মনে করছেন যে অবস্থান সঠিক নয়। 66,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। জনাব সার্জিস, আমি বিরতির আগে আপনার কাছে ছিলাম, আপনার কাছে আবার ফিরে আসছি। বিরতি না, মানে জনাব রেজাল করিম রনির সাথে কথা বলার আগে। জনাব সার্জিস আলম। আপনি আপনার জায়গা থেকে ভাই একটা জিনিস একটু জাস্ট ক্লিয়ার করেন, ওই যে ছাড় দেওয়ার কথাটা বলেছিলেন, এটা কাদেরকে ইন্ডিকেট করে? অর্থাৎ এটা কি সেনাবাহিনী নাকি অন্তর্বর্তীকালীন সরকার? না, না, আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বা তাদের মধ্যে অনেকে প্রাণ ভয় সেনাবাহিনীতে, ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন। তাদের একটা মোটামুটিভাবে তাদের একটা সংখ্যাও বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে, কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই। আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে। আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো, এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে, এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কিনা? আপনারা যে বিচারের কথা বলছেন, দেখেন দুইটা বড় বিষয় সার্জিস। একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায়, অত্যাচার, হত্যা, গুম, খুন, 15 বছরের গণতন্ত্রহীনতা, সব প্রতিষ্ঠান ধ্বংস করা, এগুলির জন্য যে শাস্তির দাবি, সেই শাস্তি যে না হওয়া, সেই বিচার কার্য শুরু না হওয়া, সেটার জন্য আপনি আসলে কারে দায়ী করবেন? এখন তো আপনারা ক্ষমতায়, আপনাদের পছন্দের সরকার ক্ষমতায়, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য, তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের, আমি কোট আনকোট ব্যর্থতা বলতেছি, সেইটার জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন? আপনি নিজেও আপনি দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি আর থাকলেন না। কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন, যেই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না, শহীদদের বা আহতদের পাচ্ছে না, তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে, নিজেরা ছাড়া? দেখুন, এই জায়গায় হচ্ছে না, যেখানে আমার নিজের দায় আছে, আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবে যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয়, বিভিন্ন দলের মতে, বিভিন্ন স্টেক হোল্ডারের সাজেশন দেওয়া হয়, সবাই সবার জায়গা থেকে এই যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে, সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় স্ব কর্মক্ষেত্রে এই মানুষগুলো ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয়। কিন্তু আমার জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন, অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে। তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো
হয় তাদের মতোই সবাই ভালো, না হয় তারা মনে করছেন যে এই মানুষগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে, একটা সুযোগ দিয়ে দেখি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা একটা করাপ্টেড চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে, এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা স্ট্রিক্ট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন। কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটি আমরা দেখছি না, বরং ওই মানুষগুলোর মধ্যে যে প্রথমে 2-3 মাসে যে একটা ভীতি তৈরি হয়েছিল যে তাদের জনাব সার্জিস এতদিনের একটা কথা বলি, অপকর্ম। জনাব সার্জিস একটা কথা বলি, আমি বিভিন্ন জনের কাছ থেকে যা জানছি, যত উপদেষ্টা আপনারা নিয়োগ দিচ্ছেন ডক্টর ইউনূস সহ, আপনারা সহ সব উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা, আপনারা আর কারো কথা শুনে কোনো একজন না উপদেষ্টা নিয়োগ দেন নাই। আচ্ছা, সবচেয়ে ভাই একটা জিনিস একদম ক্লিয়ার করি, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন। আচ্ছা এখানে বলেন বিএনপি তো। হ্যাঁ তাদের সরাসরি তাদের মত ছিল, তাদের সাজেশন ছিল, জামায়াতের মত ছিল, তাদের সাজেশন ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলোর জায়গা থেকেও নামের সাজেশন ছিল, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাজেশন ছিল, শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেশন ছিল, সিভিল সোসাইটির পক্ষ থেকে সাজেশন ছিল। আমরা শুনছি শুধু প্রত্যেকের শিক্ষার্থী, সাজেশন আমরা শুনছি শুধু আপনাদের সাজেশন নেওয়া হয়েছে, আর কারো সাজেশন নেওয়া হয় নাই। ভাই, এবং সবচেয়ে বড় কথা ইভেন এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ একটি রেসপন্স করেন, তখন তার জায়গা থেকেও সাজেশন ছিল এরকম যে আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই, এখানে আরো 2-3 জন এই মানুষকে প্রয়োজন এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে। সো এখানে প্রায় 5 থেকে 6টি স্টেক হোল্ডারের সরাসরি অংশগ্রহণ ছিল, সরাসরি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টারা তারা এখন রয়েছেন। কেউ যদি এটা স্বীকার করতে না চান, অবশ্যই এটা সৎসাহসে তাদের অভাব। ওকে এখন যদি এই কথাটি বলি যে এখানে যে জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি, সরকারের আসলে অনেক উপদেষ্টার নর্মাল সময়ে যেরকম একজন মন্ত্রী অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করার কথা, গার্ডস নিয়ে বোল্ডনেস শো করে কাজ করার কথা, অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না। তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক, সেই অফিস ওয়ার্ক গুলো তারা তাদের জায়গা থেকে করছেন। সো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে এরকম একটি করাপ্টেড আমলাতন্ত্র এতদিন ধরে চলেছে বা করাপ্টেড করা হয়েছে, সেই আমলাতন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে, সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয়। এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি। এই যে বিচারিক যে প্রক্রিয়াটি, আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় 6 শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন, আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম, এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি। আমাদের যারা ছাত্র উপদেষ্টা 3 জন রয়েছে সরকারে, তাদেরকে বলেছি, তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে, সেনাবাহিনীকে বলেছে। সেই জায়গায় সেনাবাহিনী একটা রিপোর্টও দিয়েছে। ভাই শেষ করি একটু, সেই রিপোর্টে যেটি দেখানো হয়েছে যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সংখ্যাটা বেশ কম, ইভেন এটা 100-রও নিচে, তারা বলছেন অ্যারাউন্ড 50-এর মতো। এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তা, কিছু আমলাতন্ত্রের কিছু আমলা, তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন বাড়িগুলোতে তাদের আত্মীয় স্বজন বাসায় আশ্রয় নিয়েছিলেন। এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমলা এবং পুলিশ, যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন, যারা ওই আমলাতন্ত্রে বসে শেখ হাসিনাকে সার্ভ করেছেন। সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে, তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিকমতো অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন। কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি, সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না, বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া, ওই জায়গায় সরকার এখন ঢুকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। জনাব সার্জিস, আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি 5 জন গুরুত্বপূর্ণ লোকের একজন, আপনি ভালো বলতে পারবেন। আপনি আমাকে একটু বলেন তো, আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা, মানে আমি কি বলবো যে অনেকটাই পরিচয় দিচ্ছে না, কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি, যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা 3 জন, যে সমন্বয়ক উপদেষ্টা পরিষদে আছেন সেই 3 জন, এবং আপনি এবং জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনারা 5 জন যদি ধরে নেই, তাহলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি, জনাব আক্তার, তারাও কিছুটা সরকার চালাচ্ছেন। আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন, আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন, আপনাদের কথা আমি যা শুনি আর কি, এগুলি কি মিথ্যা? মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছেন যে আপনারা যেটা বলতেছেন, আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে, ব্যাপারটা এরকম না? মানে আমরা জাস্ট আপনাকে একটা জিনিস বলি ভাই, মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যে জায়গাটাতে হয়েছে সেটা হইতেছে আমরা আসলে এই অভ্যুত্থানের সামনের সারিতে থাকার কারণে মানুষের এক্সপেকটেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ। এবং
এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা, যেমন আজকে যদি দেখেন আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক এই প্রক্রিয়ার জন্য তারা শাহবাগে আজকে অবস্থান করলো। এই শহীদ পরিবারের সাথে আমাদের গিয়ে কথা বলতে হয়, তাদের হয়ে কথা বলতে হয় দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা, অর্থাৎ সরকারের একটা অংশ হয়ে আমাদেরকে আবার এই মানুষগুলো লং টার্ম সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো তরুণ প্রজন্ম যারা নতুন করে চিন্তা করছে, স্বপ্ন দেখছে, এই অভ্যুত্থানের স্পিডটাকে আমরা যদি ধারণ করতে চাই, আমাদের ওইরকম একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন যেটা থেকে আমরা নতুন করে এই স্বপ্নটা ক্যারি করা আমাদের বেস্ট ট্রাই করব। সেখানে আমাদের সময় দিতে হচ্ছে। আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলায় গিয়ে আমাদের যে নিজেদের যে প্ল্যাটফর্মগুলো সেগুলো গুছাতে হচ্ছে। এরপরে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে আমাদের যারা প্রতিনিধি সরকারে রয়েছেন তারা যখন সরকারে থাকেন উপদেষ্টা, কিন্তু তাদের সাথে আমাদের একটা আলাদা কমিউনিকেশন অবশ্যই থাকবে, কারণ ফিল্ডের অবজারভেশনটা আমাদের তাদেরকে দিতে হবে, তাদের সাথেও আমাদের গভর্নমেন্টের ওই রেসপন্সটা তাদের থেকে নিতে হবে। সো এই যে প্রত্যেকটা বিষয় যদি দেখেন, প্রত্যেকটা বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে এগুলো বিভিন্ন ভাবে জনগণের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের কথা বলতে। একটু শেষ করি ভাই, কিন্তু আপনি যে জিনিসটা বললেন, এই যে সালিশের কথাটা বললেন, আজকে শাহবাগে আমার শহীদ পরিবার বসেছে, সেখানে তারা এক্সপেক্ট করে যাদের নেতৃত্বে অভ্যুত্থানে হয়েছে, আন্দোলনটি হয়েছে, তাদের কেউ একজন কথা বলুক, সেখানে যেতে হয়। আজকে যখন আমরা আহতরা কোথায় বসে সেখানে যেতে হয়, সেটা তো অবশ্যই যাবেন সার্জিস, সেটা তো অবশ্যই যাবেন। আমি বলি আপনারা কি ফোন করে এসপি বদল করেন বা সচিব? একটা জিনিস বলি, হ্যাঁ, সচিব নিয়োগে তদবির দেন। সবচেয়ে বড় সমস্যাটা এখন কোন জায়গায় হয়ে গেছে, যদি আপনি যে কোনো জায়গায় একটা সমন্বয়কের একজন নাম ব্যবহার করতে পারেন, স্পেশালি যাদের নাম সবাই চেনে, তাহলে আপনার সাতকুল মাপ। ইভেন বাংলাদেশের সবচেয়ে বড় যে পলিটিক্যাল যে রাজনৈতিক দলগুলা, এই বড় রাজনৈতিক দলের যে রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আপনি জানেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে, তারাও সুযোগ পেলে এরকম দু একজন সমন্বয়কের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বদলি করায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন তদবির করে। নাম ব্যবহার করলে বদলি হয়, এটাই সবচেয়ে বড় সমস্যা। আমরা তো কখনো চাই না যে এটা হওয়া উচিত, কিন্তু সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে জায়গাটাতে এই যে বাংলাদেশের এতদিনের যে কালচার, নাম ব্যবহার করে, এতদিন শেখ হাসিনা, গণভবন 32 এসব নাম ব্যবহার করে বদলি হইতো, এখন তারা মনে করে যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে তাদের নামটা যদি ব্যবহার করি, এবং এই যে আমরা যাদেরকে কেন্দ্র করে এখন আমলাতন্ত্র পরিচালিত হচ্ছে, জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে, কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তারা তো ওই ট্রেডিশনে অভ্যস্ত, তাদের রক্তে কিন্তু এই সুপারিশ, তদবির, ক্ষমতার অপব্যবহার, এখন যখন এই নামগুলো ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, তখন তারা এই জিনিসটাকে মেনে নিচ্ছে, কারণ তারা এটা তো অভ্যস্ত। কিন্তু ভাই আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় কথা বলি, ইভেন যদি আপনি এরকম শুনেও থাকেন, এটা যদি 10 জন হয়, কয়েকজন মানুষের সমন্বয়কদের নাম ব্যবহার করে, এটা অন্তত 70-80 জন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের। আমি এই কথাটায় আসি। আপনি কি খেয়াল করেছেন যে আপনাদের যে এলজিআরডি উপদেষ্টা আছেন, আপনার সহযোদ্ধা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি একটি চিঠি লিখে বলেছেন যে এই প্রশাসক নিয়োগ দিতে হবে। এইটা কি মানে সেম না যে ধরেন আওয়ামী লীগের এলজিআরডি মিনিস্টার যিনি থাকতেন, তিনি আওয়ামী লীগের একজন লোককে মনে করলেন যে তাকেই প্রশাসক নিয়োগ দিতে হবে, তাকে প্রশাসক নিয়োগ দেওয়া হোক, এটা চিঠি দেওয়া হোক, এটা সেম সেই যেটা, যেহেতু চিঠিটা সামনে আসছে সেজন্য বলতেছি। না ভাই, একটা জিনিস কি, তিনি একজন মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন, তার কাছে কোনো একটা বিষয়ের যদি মনে হয় যে এই জিনিসটা ওই স্বার্থে বেটার, তিনি এই জায়গায় ধরেন সাজেশন দিয়েছেন, কিন্তু তিনি তার জায়গা থেকে, আমি একটা জিনিস বলি, কখনো এটাতে কাউকে যদি বাধ্য করেন যে এটাই করতে হবে এবং না হলে এটার বিরুদ্ধে তার ওই অ্যাকশনটা দেখেন, তখন আমি তার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে যাব। কিন্তু আপনি এটা বলেন ভাই, একদম ক্লিয়ার প্রশ্ন, আপনি এটা বলেন এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা সার্জিস করেছে, এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা হাসনাত করেছে, আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা মনে করি যে আমরা ওইরকম কোনো অথরিটি না যে এই জায়গাটি করতে পারে। আমরা আমাদের জায়গা থেকে এই দাবিটি তুলি, যেই দাবিটি আমরা তুলি, এই দাবি আমরা সোশ্যাল মিডিয়া ওপেনলি তুলি, কারণ আমাদের মনে হয় যেটা পুরো বাংলাদেশের জন্য প্রয়োজন, মানুষের জন্য প্রয়োজন, সেটা আমরা ওপেনলি পুরো বাংলাদেশের সামনে। আচ্ছা, আমি আপনাকে প্রশ্নটা করে যাই তেলে। প্রশ্নটা হচ্ছে যে দুই তিনটা জিনিস, একটা তো আছে যে পারসেপশন, সেই পারসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা রাজনৈতিক দল করবেন, রাজনৈতিক দল করার জন্য আপনাদের টাকা দরকার হবে, বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে, টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন,
কখনো সে চাঁদা গাড়ি হয়ে আসছে, কখনো সে চাঁদা বাড়ি হয়ে আসছে, কখনো রূপায়ণ টাওয়ারে আপনাদের অফিস হয়ে আসছে, কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্জিস, কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে। তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন, সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে, সেই কাজগুলিও আপনারা করতেছেন। এইটা হচ্ছে পারসেপশন, এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ। যদি আপনি বলেন বা কেউ কেউ এটা অভিযোগ হিসেবেও দেখতে চান না, কেউ কেউ মনে করেন যে এটা ঠিকই আছে, এটা নিয়ে আমরা আপনার সাথে একটু কথা বলবো। আমি একটু জনাব রেজাল করিম রনির কাছ থেকে আসি। জনাব রেজাল করিম রনি, আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি যেটাকে আসলে রাজনৈতিক ফেসিবাদের একটা বয়ান, তারপরে হচ্ছে যে আওয়ামীকরণ, সেই আওয়ামী লীগের দেখানো পথেই আবার বিএনপি, জামাত, জাতীয় পার্টির মতো ছোট ছোট আওয়ামী লীগের মতো করে একটা হওয়া, 24-এ এসে আপনি যে দেখলেন যে এইটার ইয়াটা চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হওয়ার জন্য আন্দোলনটা হয়েছে, যেটা রাজনীতি, এটা আপনি দেখতে পান কিনা আসলে? আমি যদি বলি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বর্তমান সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক কমিটি, তিনটাকে যদি আমরা একটা বডি ধরি, তাহলে কি আপনি চেঞ্জ দেখতে পান যে রাজনীতিতে চেঞ্জ আসতেছে? দু একটা জিনিস শুধু আমি স্মরণ করা দিতে পারি, যে ধরেন আমরা এই জিনিস শিখতে হয়, উমুকের মানে এইভাবে কথা বললে আমরা এই করব, উমুক আমাদের বিরুদ্ধে কথা বলছে সেজন্য আমাদের তার চাকরির থেকে বাদ দিয়ে দিতে হবে গণমাধ্যমে। আমরা নানা ধরনের জিনিসপত্র তো দেখতে পাই, এগুলির মাথায় রেখে যদি আপনি একটু বলেন জনাব রেজাল করিম। হ্যাঁ, দেখেন, মাথায় রেখে আমরা এখনো পর্যন্ত একটা যে অবস্থার মধ্যে আছি, এটার আমি বলি আমরা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। ফলে আমাদের চারপাশে একটা আওয়ামীময় অবস্থার মধ্যে আমরা আছি। দেখেন, এইটা একটা বিপ্লব না, এটা একটা অভ্যুত্থান। কেন বিপ্লব না? বিপ্লব হলে বিপ্লবী শক্তি, মিলিটারি, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি এগুলোর উপর নিয়ন্ত্রণ নেয়। এখন এই যে সরকারটা, এই সরকারের নানা রকম সমালোচনা হবে, ইয়া হবে। এবং আমি যেটা সার্জিস যেটা বললো যে এই সরকারটা সার্জিসদের সরকার, শুধুমাত্র বৈষম্য বিরোধীদের সরকার এরকম না, কিন্তু এটা সম্মিলিত সরকার। এবং এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এটা হবে সম্মিলিত ব্যর্থতা। হ্যাঁ, এই ব্যর্থতার দায় আপনার এককভাবে ছাত্রদের উপর বা বৈষম্য বিরোধীকে দেওয়ার পক্ষে আমি না। কারণ এটা আসলেই যখন গঠন হয় তখন এটা সম্মিলিতভাবে গঠন করা হয়েছিল। এবং এরকম একটা সরকার না হইলেই বরং ভালো হতো, একটা জাতীয় সরকার বা আরো বড় আপনার কি বলে যে পরিসরের সরকার হইলে বরং ভালো হতো। যাই হোক, আপনি যেটা বললেন, দেখেন বাংলাদেশে রাজনীতির যে মডেলটার কথা আমরা বলতেছি, এখন ধরেন এখানে ক্লিনজিং এর রাজনীতি করা যাবে না। আওয়ামী লীগের ক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে? জামাতের ক্ষেত্রে বাংলাদেশ 54 বছর যে সমস্যা ফেস করছে, এখন আওয়ামী লীগের ক্ষেত্রে ঠিক সেই সমস্যাই হচ্ছে। জামাতকে একটা আপনার ধরেন ট্যাবু আকারে ব্যবহার করছে আওয়ামী লীগ। যখন তার সর্বশেষ দরকার হয়েছে, সে তার অন্তিম মুহূর্তে, হ্যাঁ, যখন সে তার আপনার কি বলে যে তার জান যায় সেই মুহূর্তে সে জামাতকে নিষিদ্ধ করে একটা শেষ স্টেক খেলার চেষ্টা করছে, সেটা ফেল করছে 3 তারিখে। তো এখন একই ঘটনা আওয়ামী লীগ নিয়ে হচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট, পরীক্ষিত ফ্যাসিস্ট শক্তি। এবং শুধু আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত, আপনি ভারতকে সুযোগ দিবেন কি না। হ্যাঁ, আওয়ামী লীগের প্রশ্ন এলাও করা মানে হলো ভারতের প্রশ্ন এলাও করা, মানে আপনার বাংলাদেশের পলিটিক্সে ভারতের খবরদারি আপনি মেনে নিবেন কি না সেই প্রশ্নটাও চলে আসে। তো আগে আমরা যে আলোচনা করছি সেটা হলো আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি না, কিন্তু আমাদের পুরো রাজনীতি আওয়ামীময়, আমাদের পুরো আমলাতন্ত্র আওয়ামীময়, আমাদের জনগণের চরিত্র আওয়ামীময়। আওয়ামী লীগ একটা কালচার শুধু না, নফসানিয়াত যেটা বলি, মননের পরিণত হয়েছে, আপনি যেটা বললেন, তাই না? তো সেই জায়গা থেকে আপনার পুরা জাতিকে মুক্ত না করলে, আপনি যদি হিউম্যান কোয়ালিটি ভালো করতে না পারেন, সিটিজেন যদি আপনার তার মূল পেশনটাই থাকে যে ধর্মার কাঠ চুরি করব, নিজে ভালো থাকবো, বাড়ি করব, গাড়ি করব এবং বড়লোক হবো, এটাই উন্নয়ন সফলতা, সেই দেশে তো গণতন্ত্র হবে না, সে দেশে তো রাইট হবে না। তাইলে আপনার সিটিজেন এইটা উন্নতি করার একটা পদ্ধতি হলো আপনি আওয়ামী লীগ প্রশ্নটা ডিল করেন, শুধু সংগঠন আকারে না, একটা চিন্তা আকারে, মতাদর্শ আকারে আপনি এটা ডিল করেন। এখন কিভাবে ডিল করবেন? সেই জন্য আমি বলতেছি আমাদের ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া লাগবে। এই যে দেখেন, আমাদের বাংলাদেশে ঐক্য একটা জায়গায় আছে, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ, ছাত্ররা ঐক্যবদ্ধ, জামাত ঐক্যবদ্ধ, বিএনপি ঐক্যবদ্ধ। কিন্তু সার্জিস যেভাবে আওয়ামী বিরোধী, জামাত কি সেভাবে আওয়ামী বিরোধী, বা বিএনপি কি সেভাবে আওয়ামী বিরোধী, বা আমি কি সেভাবে আওয়ামী বিরোধী না। আওয়ামী বিরোধীদের মধ্যে তারতম্য আছে। আবার বাংলাদেশে যদি ধরেন 3 ভাই থাকে, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জামাত, তো আপনি কি এক ভাইরে পিটে মেয়েরা ফেলবেন আর 2 ভাইয়ের সামনে? ও কি সেভ করতে আসবে না? ফলে শেল্টারের প্রশ্নটাও আপনার চলে আসে তখন, যে আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টা করতেছে। আরে ভাই, পুনর্বাসন করার কিছু না, বাংলাদেশের চরিত্র এলো আওয়ামী লীগ। হ্যাঁ, তো সেই জায়গাতে আপনি মুক্ত করবেন কিভাবে? মুক্ত করার পদ্ধতিটা হলো ডি আওয়ামীকরণ করা। সেটা কি? সে বাংলাদেশ পুনর্গঠন খুবই সহজ, সেটা হলো আওয়ামী লীগ যা করছে আপনি তা করবেন না, বাংলাদেশ দাঁড়াই যাবে। হ্যাঁ, সেটা আপনি কিভাবে করবেন? এবং বাংলাদেশকে পলিটিক্যালি এডুকেটেড করা। দেখেন, জনগণ কিন্তু প্রতারিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা, আওয়ামী লীগ সমর্থকরা তার নেতৃত্ব তারে ফালায় উড়াল দিছে। হ্যাঁ, সে যদি ট্রু ফ্যাসিস্ট হইতো
সে যদি রিয়েলি তার নেতা কর্মীরা ভালোবাসতো সে তো তার পাশে থাইকা যেত, ফাইট করতো। হ্যাঁ, যে আমার ইডিওলজি এইটা, আমি এইভাবে শাসন করি, আমি বাচ্চাদেরকে দেখেন এই বাচ্চাদের যে মারা হয়েছে যেভাবে, হ্যাঁ এটা আমি তো দীর্ঘদিন ট্রমাটিক ছিলাম, কথাই বলতে পারিনি। এটা নিয়ে আওয়ামী লীগের লোকজনের কোনো ফিলিংস নাই, কারণ তারা মনে করে তারা হলো রাজাকার মারছে, তারা 25 সালে 24 সালে রাজাকার মারছে, কিন্তু আওয়ামী লীগের কিছু কিছু লোকজন আবার মনে করে যে যারা আন্দোলন করছে তাদের কেউ কেউ এটার মধ্যে এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। আরেকটা বয়ান আছে সেটা আওয়ামী লীগ কোনোদিন সত্য কথা বলে না আর কি, মানে আওয়ামী লীগ সমর্থন মানে একটা না আমি আসলে রনি আমি আপনার প্রথম দিকের কথায় একমত। আওয়ামী লীগের নিয়ে আমরা আসলে এত সময় এত অরিড হওয়ার কিছু না, আমাদের যেটা দরকার সেটা হলো রাজনীতিটা। আপনি যেটা বলতেছিলেন, আমার প্রশ্নে আসি, তাহলে প্রক্রিয়াটা কি হবে? ধরেন যে লোকটা আওয়ামী লীগের হয়ে অস্ত্র হাতে ছাত্র জনতাকে হত্যা করছে, আর যে লোক মুজিবের আব্বা মনে করে, শেখ হাসিনাকে দেবী মনে করে চাঁদা দেয়, দুজনের অপরাধ তো সমান না। যে সমর্থন করে, যে ধরেন রিয়েলি মনে করে শেখ মুজিব হলো একটা ধরেন জাতির জন্য ত্রাণকর্তা, তার কোনো দোষ সে খুঁজে পায় না, মানে ব্লাইন্ড থাকে না, এরকম লোক আছে, অবশ্যই আছে সমাজে। হ্যাঁ, এবং সমর্থক, তাই আওয়ামী লীগের বাইরে আর কোনো অপশন চিন্তা করতে পারে না, চিন্তায় মননে মগজে। এইবার আপনি ওই লোকটারে কি করবেন? ওরা কি পিটায় মাইরা ফেলবেন? আওয়ামী লীগ ট্যাগ দিয়া তার সম্পত্তি দখল করবেন, তার বাড়িঘর দখল করবেন? নো, ভিকটিম বিকাম কিলার্স, এটা জায়নিস্ট মডেল। আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে আপনার অন্য দলগুলো কেন সুবিধা করতে পারে নাই, তার একটা কারণ হলো বাংলাদেশের রাজনীতি মডেলে এটাও চলে, আপনি মাইরাও জিতবেন, কাইন্দাও জিতবেন। হ্যাঁ, এখন অন্য দলগুলো এটা করতে পারে না। আপনার সেই জায়গা থেকে তাহলে আওয়ামী লীগের ব্যাপারে আপনার একটা পলিসি লাগবে, সেটা হলো আপনি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করেন, সমাজে যে বিপুল আওয়ামী সমর্থক আছে তাদেরকে আপনি হিলিং করেন, তাদেরকে বোঝান যে তোমরা এরকম একটা রাজনৈতিক আদর্শ দ্বারা চালিত হইছো যেটা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশ ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন তো আমি রনি আমি আসলে আবার আপনার কাছে আসবো, কিন্তু এই ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন তো মনে হয় বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টিরই লাগবে, যেহেতু আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগ, বাকিরা হচ্ছে জামায়াত হচ্ছে আওয়ামী লীগের অনুসারী একটা জামাত লীগ, বা বিএনপি হচ্ছে ওরকম একটা, তো সেইটাতে তো সবারই লাগবে। মানে আপনি কি সেরকমই মনে করতেছেন যে সবারই একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনটা ম্যাসিভ হইতে পারে? যেমন ধরেন কোন ব্যক্তি আওয়ামী লীগের আমলে, হ্যাঁ, শেল্টারের জন্য আওয়ামী লীগ সাইজা ছিল, সে বলবে যে আমি এই কারণে আওয়ামী লীগ সাইজা ছিলাম, এই কারণে আমার মোরাল অবস্থার অবনতি হয়েছে, আমি এটার জন্য সরি, কিন্তু নেক্সট টাইমে আমি একটা ডেমোক্রেটিক বাংলাদেশে রাষ্ট্র গড়ে। দেখেন